আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। পরীক্ষার ফলাফল, এই দুটি শব্দ যেন আজকের তরুণ সমাজে এক বিশাল আবেগের নাম। কেউ হাসে উচ্ছ্বাসে, কেউ কাঁদে নীরবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরে যায় ফলাফল ভিত্তিক স্ট্যাটাসে। কারো পরিবারে চলে আনন্দ, আবার কারো পরিবারে নীরব হতাশা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই উন্মাদনা কতটা যৌক্তিক? পরীক্ষার ফলাফল কি আমাদের ভবিষ্যতের একমাত্র মানদণ্ড, নাকি এটি কোনো একটি পাশ, যেখানে এমন একটি ধাপ যেই ধাপে প্রকৃত জীবনের পরীক্ষা থেকে আমরা এখনও অনেকটাই দূরে? প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় পরীক্ষার ফলাফল এবং এই ফলাফল নিয়ে উন্মাদনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 02982405 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাইব যে এই যে পরীক্ষার ফলাফল যখন প্রকাশ হয়, তখন আমরা দেখি যে আমাদের অনেক তরুণ তরুণীরা যারা হয়তো পরীক্ষায় ফেল করেছেন বা অতটা ভালো করতে পারেননি, পরিবারের প্রেসারে, পরিবারের চাপে আমরা কিশোর, শিশু এবং তরুণদেরকে দেখতে পাই যে কখনো কখনো তারা ডিপ্রেশনে চলে যান এবং কখনো কখনো আত্মহত্যার মতো ঘটনা ঘটে থাকে। জানতে চাই, এই যে আত্মহত্যা বা ডিপ্রেশনে চলে যাওয়া, এটা রোধ করার উপায় কি? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এটা খুবই ভয়াবহ একটি বার্তা যে আমাদের তরুণরা, কিশোররা অল্প বয়সেই তারা অনেক বেশি চাপ নিচ্ছে এবং অতিরিক্ত চাপ নেওয়ার ফলে তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে। আত্মহত্যার মতো প্রবণতা তাদের মধ্যে বেড়ে চলেছে। পরীক্ষা, বিশেষ করে এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষাগুলোকে এবং অন্যান্য পাবলিক পরীক্ষাগুলোকে আমরা আজকাল এত বড় ইস্যু করে ফেলেছি যে আমাদের গণমাধ্যমগুলোতে রীতিমতো এই সমস্ত পরীক্ষার ফলাফল প্রকাশের পর যেভাবে ফলো করে সংবাদ করা হয়, পৃথিবীর অন্য কোনো দেশে এভাবে এ জাতীয় পরীক্ষার ফলাফল নিয়ে এত মাতামাতি করা হয় কিনা আমার জানা নেই। এই যে অতিরিক্ত মাতামাতি এবং অতিরিক্ত আলোচনা, পর্যালোচনা, এটার ফলশ্রুতিতে আমাদের কিশোর এবং তরুণদের উপরে অনেক বেশি চাপ সৃষ্টি হয়, যে চাপের ফলশ্রুতিতে তারা ডিপ্রেশনে চলে যায় এবং আত্মহত্যার দিকে চলে যায়। এই সমস্যার আরেকটু বা মূলে প্রবেশ করলে আমরা দেখতে পাবো যে মূলত আমাদের যে বস্তুবাদী ধ্যান ধারণা, আমাদের যে বৈষয়িক চিন্তা চেতনার প্রভাব, এটাই কিন্তু আমাদেরকে আজ এই পর্যন্ত নিয়ে এসেছে। আমরা অভিভাবকদের মধ্যে এরকম অভিভাবক খুব বেশি দেখতে পাই না যে অভিভাবক সন্তানের কোনো ভালো কাজকে এত বেশি অ্যাপ্রিসিয়েট করেন, যত বেশি অ্যাপ্রিসিয়েট করা হয় আমাদের সমাজে সন্তানের পরীক্ষার ভালো ফলাফলকে। সন্দেহাতীতভাবে পরীক্ষার ভালো ফলাফল অ্যাপ্রিসিয়েট করবার মতো একটি বিষয়, কিন্তু এইটাকে আমরা যে পর্যায়ে নিয়ে গেছি যেন জীবনের মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রধান টার্গেটই হলো পরীক্ষায় ভালো ফলাফল করা। এই যে বস্তুবাদী চিন্তা চেতনা এবং ধ্যান ধারণা, সমাজে নিজেকে স্টাবলিশড হতে হবে, ক্যারিয়ারিস্টিক হতে হবে এবং সমাজে যে কোনো মূল্যে নিজের অবস্থানকে সুসংহত করতে হবে, এই যে একটা বিষয়, এটা নিয়ে অতিরিক্ত মাতামাতি, এটার একটা লেভেল পর্যন্ত প্রয়োজনকে অস্বীকার করবার তো কোনো সুযোগ নেই। কিন্তু যখন সেটা সীমা ছাড়িয়ে চলে যায়, মা বাবার যখন স্বপ্নের জায়গায় হয় সন্তান পরীক্ষা ভালো ফলাফল করা, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাওয়া, তখন এই অতিরিক্ত চাপটা আমাদের সন্তানদের উপরে আসে এবং মিডিয়াতেও যখন এটা নিয়ে মাত্রাতিরিক্ত চর্চা হয় এবং এটাকে খুব বেশি বড় করে দেখানো হয়, তখন সন্তানদের উপরে, বাচ্চাদের উপরে, তরুণ এবং কিশোরদের উপরে চাপ হয়। আমরা জানি পৃথিবীর বহু দেশে একটা লেভেল পর্যন্ত কোনো পরীক্ষার ব্যবস্থাই রাখা হয়নি। বাচ্চাদের সেখানে পড়াশোনা আমাদের চাইতে কম হয় না, বরং বেশি হয়। তো আমি পরীক্ষাকে দুষছি না, অথবা পরীক্ষা নিয়ে আমাদের আবেগ থাকবে, উচ্ছ্বাস থাকবে, এটা খুব স্বাভাবিক, সেটাকেও আমি দুষছি না। আমি বলছি এটা নিয়ে আমাদের যেন মাতামাতিটা বেশি হয়ে যাচ্ছে। একজন অভিভাবক হিসাবে যদি আমাদের সন্তানদেরকে আমরা টার্গেট দেই যে বাবা তুমি পড়ালেখা করবে ঠিক মতো এবং সময় নষ্ট করবে না, তুমি তোমার পরিশ্রমে, চেষ্টায় কোনো ত্রুটি করবে না, এরপর তোমার ফলাফল যাই আসুক না কেন তুমি সেটাকে ওয়েলকাম করবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, এই মানসিকতা
এটা যদি আমাদের সন্তানদের মধ্যে আমরা সৃষ্টি করতে পারি, তাহলে তারা আজ যে ডিপ্রেশনে চলে যাচ্ছে, আত্মহত্যার প্রবণতা তাদের মধ্যে বাড়ছে, এই পর্যায়ে তারা যাবে না। আমরা অভিভাবকরাই আমাদের সন্তানদেরকে এমন পর্যায়ে নিয়ে যাই যে এটা ডু অর ডাই এর মতো বিষয়। আমরা আমাদের পরিচিত সার্কেলের যে সমস্ত ইয়াং তরুণ কিশোররা আছে তাদের সঙ্গে আমাদের সন্তানকে আমরা কম্পেয়ার এবং তুলনা করি অনবরত, এবং তাদেরকে যে কোনো মূল্যে তাদেরকে পেছনে ফেলতে হবে, তাদের সাথে কম্পিটিশনে টিকে থাকতে হবে। এই যে একটা ব্যাপার, এই পুরো বিষয়টা হলো যে আমরা নিজেরা টাকা পয়সার মেশিন হয়ে গেছি, আমরা নিজেরা ক্যারিয়ারিস্টিক হয়ে গেছি, আমরা নিজেদেরকে তথাকথিত সমাজে প্রতিষ্ঠিত করার জন্য হেন কোনো কাজ নেই যেটা আমরা করি না। প্রয়োজনে নীতি নৈতিকতাকে বিসর্জন দিতে আমরা রাজি আছি। আমাদের সন্তানদেরকে আমরা এরকম টাকা পয়সার মেশিন হিসাবে বা সামাজিক অবস্থান সৃষ্টি করবার মেশিন হিসাবে তাকে আমরা গড়ে তুলতে চাই। অতএব আমাদের মানসিকতার যদি পরিবর্তন ঘটে, আমার মনে হয় যে সন্তানদের পরীক্ষার নামে এই যে অতিরিক্ত প্রেসার, যেটা আমাদের সন্তানদের আজকে ভয়াবহ একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে তারা হয়তো রক্ষা পেতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় পরীক্ষার ফলাফল উন্মাদনা, আর এই বিষয়ে কথা বলছেন শেখ আহমেদুল্লাহ। শেখ, আপনাকে আমাদের আজকের আয়োজনে আরও একবার স্বাগত জানাচ্ছি। শেখ, আমরা আপনার কাছে এবার জানতে চাই যে পরীক্ষা নিয়ে আসলে আমাদের প্ল্যান প্রোগ্রাম বা পরীক্ষা নিয়ে আমাদের চিন্তা ধ্যান ধারণা কেমন হওয়া উচিত, এবং সেই সাথে ফলাফলের ক্ষেত্রেও আমাদের প্রত্যাশাটা কেমন হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। একজন আদর্শ বাবা মা বা আদর্শ প্যারেন্ট হিসাবে আমাদের সবচেয়ে বড় কর্তব্য হলো আমাদের সন্তানদেরকে নীতি নৈতিকতা এবং আদর্শের শিক্ষা দেওয়া। সেই সাথে সন্তান যাতে তার সর্বোচ্চ চেষ্টা করে জ্ঞান অর্জনে নিজেকে নিবেদিত করতে এবং সময় নষ্ট না করতে, সন্তান যাতে তার চেষ্টার কোনো ত্রুটি না করে, সে বিষয়টি দেখভাল করা অভিভাবকের আমাদের মূল কর্তব্যের জায়গা। এরপর পরীক্ষা যদি কোনো কারণে সে ভালো করতে নাও পারে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা, সেটাকে বাহবা দেওয়া বা সেটাকে মেনে নেওয়ার মতো মানসিকতা অভিভাবক হিসেবে আমাদের মধ্যে থাকা দরকার। আমরা আজকাল ঠিক এর উল্টো মেরুতে অবস্থান করছি। সন্তান যাই করুক না করুক, পরীক্ষা ভালো ফলাফল করলে আমরা খুশি, অতএব সে নকল করে পরীক্ষা দিয়ে পাশ করুক কিংবা অন্য কোনো উপায় অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা পাশ করুক, তাতে বাবা মার মাথা ব্যথা নেই। বাবা মার মাথা ব্যথা হলো সে ভালো ফলাফল করতে পারলো কিনা সে বিষয়টা নিয়ে। দেখুন, আজ সমাজে যে নীতিবান মানুষের দুর্ভিক্ষ এবং খরা চলছে, এর অন্যতম প্রধান একটি কারণ হলো আমাদের এই যে নৈতিকতার দুর্ভিক্ষ পরিবারে এবং বাবা মার মধ্যে দেখা দিয়েছে। এই জায়গা থেকে এটা মূলত শুরু। অনেক বাবা মা সন্তানকে রীতিমতো নকল সরবরাহ করে দেন, রীতিমতো সন্তানকে প্রশ্নপত্র কিনে দেন। অনেক শিক্ষক এই কাজটি করে থাকেন। যে সমাজে অভিভাবকরা সন্তানদেরকে এই পথে পরিচালিত হতে উদ্বুদ্ধ করেন, সেই সমাজ থেকে আসলে আমরা কিভাবে ভালো কিছু আশা করতে পারি? অতএব আমাদের মানসিকতা পরিবর্তন করাটা খুব বেশি জরুরি। আজ পরীক্ষা নিয়ে যে উন্মাদনা চলছে, যে অতিরিক্ত মাতামাতি চলছে, এবং এর ফলশ্রুতিতে আমাদের তরুণরা যে পরিমাণ ডিপ্রেশন এবং আত্মহত্যার প্রবণতার দিকে তারা অগ্রসর হয়ে যাচ্ছে, এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য আমাদের মানসিকতা পরিবর্তনটা খুব বেশি জরুরি। পরীক্ষায় ভালো ফলাফল করা এটা যেমন একটা পরীক্ষার বিষয়, সততার সাথে পরীক্ষা দিতে পারা, যথাযথ প্রচেষ্টার মাধ্যমে পরীক্ষা দেওয়া, কোন প্রকার অনৈতিকতা অসাধু উপায় অবলম্বন না করতে পারা, এটাও একটা পরীক্ষার বিষয়। সেটা হলো নৈতিকতার পরীক্ষা, সেটা হলো আসল পরীক্ষা। সে আসল পরীক্ষা আমাদের সন্তানদের উত্তীর্ণ হওয়ার ব্যাপারে আমাদের সচেষ্ট হতে হবে, সে ব্যাপারে আমাদের দায়িত্বশীল হতে হবে, এবং তাদেরকে পরীক্ষার বিষয়টাকে ডু অর ডাই এর পর্যায়ে নিয়ে যাওয়া উচিত নয়। কত এসএসসি এইচএসসি তে ভালো ফলাফল করা শিক্ষার্থী তারা ভালো কোনো জায়গায় যেতে পারেন নাই। আবার এর বিপরীতে বহু শিক্ষার্থী আমাদের সামনে ডানে বামে খোঁজ করলে আমরা পাবো যারা খুব ভালো ফলাফল করতে পারেন নাই একাডেমিক ক্যারিয়ারে, কিন্তু তারা জীবনে অনেক সফল হয়েছেন এবং ভালো এবং কাঙ্ক্ষিত প্রত্যাশিত জায়গায় তারা যেতে পেরেছেন। অতএব সন্তানদেরকে এই মোটিভেশন গুলো যেমন দেওয়া দরকার, এবং তারা মূলত পড়াশোনা করছে কিনা, তারা মূলত সময় নষ্ট করছে কিনা, সেই বিষয়গুলোতে মনোযোগ দেওয়া হলো অভিভাবক হিসেবে আমাদের কর্তব্য। এবং আমি যেটা বলছিলাম যে গণমাধ্যম সহ আমাদের অন্য যারা আমরা আছি, তারাও পরীক্ষার বিষয়গুলোকে এত বড় করে দেখা এবং অতিরিক্ত মতামতের এই জায়গাটা থেকে আমাদের মনে হয় সরে আসা দরকার। তা না হলে আমাদের সন্তানদের মধ্যে নৈতিকতার যে অভাব আমরা দেখতে পাচ্ছি, সেটা আরো কঠোরভাবে এবং আরো প্রকট আকার ধারণ করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা আপনার কাছে এবার একটি ভিন্ন প্রসঙ্গে একটা বিষয় জানতে চাই। সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ের অফিস বাংলাদেশে
তারা কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। এই নিয়ে সাধারণ নাগরিক, সচেতন নাগরিক, সেই সাথে আলেম সমাজ এটার বিরোধিতা করেছেন এবং এটা নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে। আপনার কাছে জানতে চাই এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস পৃথিবীর কোন দেশগুলোতে আছে? আমরা জানি পৃথিবীতে গৃহযুদ্ধ চলমান এবং ভয়াবহ যুদ্ধরত কোনো দেশের মধ্যে সাধারণত এ ধরনের অফিসের কার্যক্রম বা এই জাতীয় কার্যক্রম পরিচালনা করা হয়। জাতিসংঘের এতগুলো সদস্য রাষ্ট্রের মধ্যে মাত্র অল্প কয়েকটি রাষ্ট্রের মধ্যে এর কার্যক্রম পরিচালিত, এর মধ্যে বেশিরভাগই হলো আফ্রিকার এবং যুদ্ধ পীড়িত দেশগুলোতে। সাবকন্টিনেন্টে শুধু নেপালে তাদের অফিস ছিল একটা সময় পর্যন্ত, এবং নেপালের সরকার তাদেরকে অফিস গুটিয়ে এখান থেকে চলে যেতে অনুরোধ করে এবং তাদেরকে এখান থেকে চলে যেতে হয়। এই যখন বাস্তবতা, তখন আমাদের দেশে আসলে মানবাধিকার পরিস্থিতি এরকম কোনো ভয়াবহ পর্যায়ে যায়নি যে এখানে আসলে মানবাধিকার কমিশনের অফিস খুলতে হবে। আমার সবচেয়ে বড় প্রশ্নের জায়গাটা হলো মানবাধিকার কমিশন বা জাতিসংঘের যে মানবাধিকারের সংজ্ঞা, এটা কি সার্বজনীন? তাদের মানবাধিকারের সংজ্ঞা কি পৃথিবীর সব মানুষ মানেন, গ্রহণ করেন? তার মানবাধিকার বলতে যে বিষয়গুলোকে বলে সেগুলো আসলেই কি সবগুলোই মানবাধিকারের আওতায় পড়ে? এবং তারা যেগুলোকে মানবাধিকারের বাইরে রাখে সেগুলো কি আসলে মানবাধিকারের বিষয় কিনা? তারা মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী যুদ্ধ কি থামাতে পেরেছে? তারা ফিলিস্তিনে কোনো শিশুর কান্না কি থামাতে পেরেছে? তারা যদি মানবাধিকার সে সমস্ত জায়গা প্রতিষ্ঠা করতে না পারে, বাংলাদেশ তারা কি প্রতিষ্ঠা করবে? সংবিধানিক ভাবে মূল্যবোধ পরিপন্থী কার্যক্রমের সঙ্গে তারা জড়িয়ে পড়বে, যেটা বিভিন্ন দেশে করার ব্যাপারে তাদের উপর অভিযোগ রয়েছে। অতএব এটি কোনোভাবে আমাদের দেশের জন্য উপযোগী কোনো বিষয় হতে পারবে না। আমি মনে করি যে সরকার উচিত এটাকে বিবেচনা করা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। সময় হলো আবারও বিরতির, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত প্রিয় দর্শক। ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানটি দেখছেন। আমাদের আজকের বিষয়ে পরীক্ষার ফলাফল উন্মাদনা, আর এই বিষয়ে কথা বলছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমেদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত আমাদের এই আয়োজনে। আমরা এবার আপনার কাছে জানতে চাই যে আমরা বিগত সময়ে দেখেছি যে প্রায় সকল ইসলামিক দলগুলোই নানানভাবে কোণঠাসা ছিলেন এবং তাদেরকে নানান ট্যাগ দেয়া হতো, কখনো কখনো গুম করা হতো, আয়নাঘরে রাখা হতো এবং সেই সাথে জঙ্গি ট্যাগ দেয়া হতো। আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়েও এই জঙ্গি ইস্যুটি আবারও সামনে নিয়ে আসা হয়েছে। জনপ্রিয় আলেমদেরকে, বিশেষ করে ইসলামপন্থীদেরকে কোণঠাসা করার জন্য এই ইস্যুটি আবার সামনে চলে এসেছে। আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে আসলে আমাদের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো যে আমরা কে না জানি যে আজকের পৃথিবীর সাম্রাজ্যবাদীরা তারা তাদের সাম্রাজ্যবাদকে সম্প্রসারণ করবার জন্য এবং সেটাকে টিকিয়ে রাখবার প্রয়োজনে তারা নানাবিধ ন্যারেটিভ পৃথিবীতে প্রতিষ্ঠা করবার চেষ্টা করে। মুসলমানদেরকে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করা এবং মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য এই টার্মটাকে ব্যবহার করা, এটা তাদের অন্যতম বড় কৌশলগুলোর একটি। এটা একজন সচেতন মানুষ মাত্রই জানার কথা। যখন তারা নিজেরা ক্রুসেড ঘোষণা করে তখন সেই ধর্মযুদ্ধটা এটা কোনো জঙ্গিবাদ হয় না, কিন্তু যখন মুসলমান আল্লাহর মহান বিধান, ফরজ বিধানের কথা বলে তখন তারা জঙ্গিবাদের তকমা তাদেরকে দেওয়া হয়। তো এই জিনিসটা কিন্তু আমরা বৈশ্বিক পরিমণ্ডল থেকে দেখেছি যে দীর্ঘদিন যাবৎ চলে এসছে। আপনি দেখবেন, লক্ষ্য করবেন যে ইরাকের মতো জায়গায় মরণাস্ত্র আছে, সেই অজুহাতে হামলা করে একটা দেশকে শেষ করা হলো, বহু মানুষকে খুন করা হলো, হত্যা করা হলো, কিন্তু এরপরে মরণাস্ত্র পাওয়া যায়নি এবং কাউকে সরি বলতে কিন্তু দেখা যায়নি। অতএব মুসলমানদেরকে কোণঠাসা করার এই যে একটা অপচেষ্টা, এটা আজকে নতুন নয়। আমাদের দেশে বহু সমস্যা আছে, সন্দেহাতীত ভাবে অন্য 10টা সমস্যার মতো ইসলামের নাম ব্যবহার করে কেউ ভুল পথে পরিচালিত হওয়ার মতো সমস্যা এদেশে থাকতে পারে। কিন্তু আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন এজেন্সিগুলো অনেকগুলো উইং আছে যারা শুধুমাত্র জঙ্গিবাদ নির্মূলে কাজ করে। ব্যাপারটা কি এত বড়? আমাদের দেশে চাঁদাবাদ নির্মূল করার জন্য, সন্ত্রাস নির্মূল করবার জন্য, শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি দমন করবার জন্য কয়টা বিশেষ উইং খোলা হয়েছে। অতএব আমি মনে করি যে এই যে পুরনো নাটক, বিশেষ করে ডিএমপি কমিশনার মহোদয় বলেছেন যে এই জঙ্গিবাদের নামে নাটক হতো এবং এই দেশে কোনো জঙ্গি নেই, তাহলে সেখানে নতুন করে এই নাটককে মঞ্চায়ন করবার যে অপচেষ্টা, সেটা আবারও
দ্বীনি এবং ইসলামী শক্তিকে দমন করার প্রচেষ্টা মাত্র। এটা আগে যারা করেছে তারা সফল হয়নি এবং এর করুণ পরিণতি তাদেরকে বরণ করতে হয়েছে। আমি আশা করব যে এখন প্রশাসনে বা পুলিশে ঘাপটি মেরে থাকা এরকম কোনো অপশক্তি নতুন করে মাথা চাড়া দিয়ে আলেমুন আমাদেরকে আবারও এই তকমা দিয়ে তাদেরকে কোণঠাসা করার অপচেষ্টা করতে পারবে না, তারা ব্যর্থ হবে। এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কখনো ভালো কোনো কিছুর দিকে যেতে পারবো না। বাংলাদেশের মানুষ যতটা শান্তিপ্রিয়, এদেশের আলেম সমাজ যতটা শান্তিপ্রিয়, পৃথিবীর অন্য খুব কম দেশে এরকম দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন। পাকিস্তান, ভারত, আশপাশের বিভিন্ন দেশে দেখবেন মসজিদে বোমা হামলায় শত শত মানুষ মারা যাচ্ছে, জানাজা বোমা হামলায় মানুষ মারা যাচ্ছে। এদেশে এরকম ঘটনা কয়টি ঘটেছে? এরপর আমাদের দেশকে কালার করার এই প্রচেষ্টা বন্ধ করতে হবে, থামাতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ওস্তাদ, আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আসুন আমরা যেই বিষয় নিয়ে আমরা শুরুতে আলোচনা করেছি, যে পরীক্ষার ফলাফল নিয়ে যে আমাদের উন্মাদনা, আমাদের অনেক বেশি প্রত্যাশা যে পরীক্ষার ফলাফল যদি আমাদের খারাপ হয় তাহলে আসলে বাবা মাও সেই সন্তানকে প্রেসারে রাখেন, বাবা মাও সেই সন্তানকে গালাগালি করেন এবং উদাহরণ দেন, অন্যের সাথে উদাহরণ দেন যে পাশের বাসার এই ছেলে যদি এইরকম রেজাল্ট করতে পারে তাহলে তুমি কেন করতে পারলে না। এই ধরনের আচরণ যখন আমরা সন্তানদের সঙ্গে করি তখন সন্তানরা কিন্তু জেদি হয়ে যায় এবং পরবর্তীতে এর ফলাফল কিন্তু আমাদের পরিবারের জন্য ভালো কোনো কিছু হয় না। সেই জন্য আমরা চেষ্টা করব যে ফলাফল যেটাই হয় মানুষের মতো মানুষ গড়তে যেন সেই রাস্তা যেন সবসময় প্রশস্ত থাকে, সন্তানদেরকে আমরা সেইভাবেই মানুষ করার স্বপ্নে এগিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। সময় শেষ হয়ে আসলো, আগামী সপ্তাহের পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।